বং দর্পণ, বিনোদন সবার জন্য। শুভনেত্রীরা প্রত্যেকে অংশগ্রহণ করেছেন। এই উপলক্ষে আমরা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি এইভাবে এখানে কিছু অতিথি কেউ এসেছেন, তাদেরকে কিছু বলতে অনুরোধ করছি। ও আচ্ছা, আমরা অনুষ্ঠানটা শুরু করছি। গাইবেন শর্মিষ্ঠা সিনহা। নমস্কার। আসন্ন শুভ শারদ উৎসব উপলক্ষে আমাদের এই এত সুন্দর আয়োজন, আর এখানে আমরা সবসময় আসি, খুব আনন্দ পাই। আমি মায়ের একটি গান দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নবদুর্গার প্রথম যে রূপ শৈলপুত্রী, আমি শৈলপুত্রীর রূপের কল্পনা করে এই গানটি গাইছি। নবরূপে তুমি নবরূপমাগো, আলোয় আলোয় আজ তুমি জাগো। নবরূপে তুমি নবরূপমাগো, আলোয় আলোয় আজ তুমি জাগো। পুণ্য লগ্নে প্রণমী জননী, পুণ্য লগ্নে প্রণমী জননী। ঝরা শেষ গিরি নন্দিনী, নবরূপে তুমি নবরূপমাগো। এক হাতে ধরো ত্রিশূল তুমি মা, আন হাতে তব পদ্মের শোভা। এক হাতে ধরো ত্রিশূল তুমি মা, আন হাতে তব পদ্মের শোভা। শৈলপুত্রী আলোকদাত্রী, শৈলপুত্রী আলোকদাত্রী। করুণা করো মা বৃষবাহিনী, নবরূপে তুমি নবরূপমাগো। আলোয় আলোয় আজ তুমি জাগো। পুণ্য লগ্নে প্রণমী জননী, ঝরা শিশু গিরি নন্দিনী, নবরূপে তুমি নবরূপমাগো। না, আমি ঠিক জানি না এই গানটা। পঁচিশ জনের মধ্যে 11 জন হাততালি দিচ্ছে না কেন? 11 জন, 25 জন। আমি আর কি বলবো, সবাই আমাদের চেনাশোনা, প্রত্যেকের শিল্পী। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু সেটা আমি সংখ্যায় ধরি না, কারণ যেহেতু ও সংখ্যাটা যে ধরে, তাইলে আমাকে বাড়ি থেকে আসতে দেবে না। যাই হোক, আমি বলবো প্রত্যেক শিল্পী আমরা কেউ কে ছোট কে বড় সেই বিচার আমরা করব না। বিচার করবে উপরে। আমরা শুধু বলবো যে আমরা শিল্পী এবং আমরা ছবি আঁকি। আমাদের একটা গোত্র আছে, শিল্পী গোত্র।
অনেকে হয়তো সেটা মানে না, অনেকেই ঝগড়া করছে, অনেকেই করছে, অনেকেই তফাৎ করছে, কিন্তু আমি বলি যে কে বড় কে ছোট এই বিচার করো না। আমি আর তুই সমান, এবং প্রত্যেকের ছবি দেখো, যত ছবি দেখবে তত উন্নতি হবে, আর কিচ্ছু না। এই বলে আমি অনুমতি। আসল কথা কি, বলা অনেক কিছু যায়, কিন্তু বলাটা সবাইকে একটু বলতে দেবো আমরা। এবার আরেকটি গান আমাদের গেয়ে শোনাবেন শর্মিষ্ঠা সিং। ভালো চিত গান আমরা যে প্রত্যেক বছর সকালবেলা মহালয়া শুনি, সেখানে এই গানটি আমরা শুনি, সবার খুব প্রাণের গান। তো দাদা তো আছেনই, আর যারা আছেন আমার সঙ্গে গলা মেলাবে, খুব ভালো লাগবে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা তুল, প্রণমী বরদা অজরা তুল, বহু বল ধারিণী শিব, বহু বল ধারিণী রিপু দল বারিণী, জাগমা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো সুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। আপনারা জানেন যে সবাই অনেক শিল্পীও রয়েছে, যে আজকে দেবী দুর্গার প্রায় আগমনী সুর বেজে গেছে। সেই উপলক্ষে শুক্লাদি স্বপন প্রতিবারই আয়োজন করে এই দেবী দুর্গার শিল্পরূপ, শিল্পীরা কীভাবে অনুভব করছেন, কীভাবে মাকে দেখছেন, তারই একটা অনুভূতির প্রকাশ। দেখছেন কত রকমের কাজ। আসলে দেবী দুর্গার একটা শাস্ত্র নির্দিষ্ট একটা রূপের বর্ণনা আমাদের আছে, শাস্ত্রেই আছে। সেই মতোই প্রাচীনকাল থেকেই দেবী দুর্গার রূপকল্পনা, মৃন্ময় মূর্তি, একচালার শোলমা, শোলা জরির কাজে নয়ন বিমোহন রূপ আমরা দেখে আসছি। কিন্তু আমরা দেখলাম এই যে থিম করে চারদিকে, এটা কেউই বলেন না, আমি বলেছি এবং লিখেওছি, এই যে থিম পুজোর যে জায়গা থেকে ধরেন সেটা নয়, একজনের নাম বাদ দেওয়া হয়। এই থিম পুজোর প্রথম সূচনা আমি যতদূর জানি সুনীল পাল 1945 ভবানীপুরের কাঁসারি তোলায় প্রতিমা করেছিলেন, ক্লাসিক্যাল ঢঙের দুর্গা একটা প্রতিমা করেছিলেন। তখন একটা নতুন জিনিস, 1945 নতুন জিনিস, হই কাগজে লেখালেখি 7 দিন ধরে উদ্যোক্তারা সে প্রতিমা রাখা হলো, খুব ভিড়। সুনীল কাকাই বলছি, কেন উনি আমার বাবার বাল্যবন্ধু। তা সুনীল কাকা আমাকে বলছেন
এটা আমি লিখেছি। জানিস আমি একেবারে টকবগে তরুণ, তখন কাগজে এত নাম বেরিয়েছে, আমার তৈরি প্রতিমা খুব খুব অনুপ্রাণিত, একবার টকবক করে ফুটছি। তা ভাবলাম যে অবনীন্দ্রনাথ ঠাকুরকে একবার তো দেখাতে পারবো না, পুজো মিটে গেল, আলোকচিত্র ফটোগ্রাফ নিয়ে দেখালেন সাথে। বললেন অবনীন্দ্রনাথ অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, শান্তিনিকেতন না সরি দক্ষিণের বারান্দা দেখলেন, দেখে বললেন সুনীল এটা কী করলেন? তো বললেন আমি বললাম যে প্রতিমা। বলে প্রতিমা হলো কই? বলে কণ্ঠস্বরটা একটু দৃঢ় হয়ে গেল, এ প্রতিমা হলো কই? এ তো আর্ট হলো, প্রতিমা আর্ট নয়, কুমোররা যা করে তাই ঠিক। তারপরে সুনীল কাকা বলছেন তিনি আমার চোখ খুলে দিলেন, তারপরে আর কোনো দিনও পথে পা বাড়ায়নি। এই থিম পুজো কিন্তু প্রথম 1945। এখন অনেকে কাগজে দেখবেন এই করেছে, ও করেছে, অমুক অনেক, এই নামটা কেউ উচ্চারণ করে না। 1945 1945 প্রথম একচালা দুর্গা প্রতিমার আমাদের ঐতিহ্যবাহী রূপকে ভেঙে একটা নতুন রূপ ক্লাসিক্যাল ঢঙে করেছিলেন, এই প্রথম। তারপর অনেক পরিবর্তন রূপান্তর হয়েছে মাতৃরূপের। বিশেষ করে অন্তত আমরা যারা লেখালেখি করি, শিল্পকলা নিয়ে, শিল্প ইতিহাস নিয়ে চর্চা করি, আমি দেখছি 1990 থেকে একটা এই থিমের, যেটা আমরা আজকে বলছি থিম পুজো, এর একটা খুব বাড়ন্ত, অর্থাৎ নানা রূপের বর্ণনা, মায়ের নানা মহিমার রূপায়ণ দেখছি 90 দশকের মাঝামাঝি থেকে, মানে গত শতাব্দীর 1990। কত রকম, এটা সত্যিই প্রশংসা না করে পারা যায় না যে শিল্পীরা শিল্পীর চোখ দিয়ে কতভাবে দশপ্রহরণধারিণীর রূপকে দেখছেন এবং তার সঙ্গে নিজের অনুভূতি মিশিয়ে তাকে রূপ দিচ্ছেন। এ ভাবা যায় না শিল্পকলার দিক থেকে। কিন্তু আমরা অনেক সময় দেখছি শিল্প হচ্ছে, থিমের পুজো হচ্ছে, কিন্তু মায়ের পুজো অত্যন্ত নিয়ে বলছি অনেক জায়গায় ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ এটাকে হয়, দেখেছি হ্যাঁ হয়, কিন্তু যত বাড়ান্ত ভক্তি, প্যান্ডেল, মায়ের নানা উপকরণ দিয়ে তৈরি প্রতিমা, নানাভাবে প্যান্ডেলের ডেকোরেশন, সেই অনুপাতে মা যেন মনে হয় একটু দূরে আছে। এই কথাটা হচ্ছে আড়ম্বরটা বড্ড বেশি। হ্যাঁ নিশ্চয়ই, ওই তো বললাম, এটা ভাবা যায়। রবীন্দ্রনাথের কথা, ফুলের মালা দ্বীপের পেছন থেকে বাইরের সুযোগ চরণ ছোঁয়া, স্তবের বাণী আড়াল হলেই তোমায় থাকি, তোমার পূজার ছলে তোমায় ঘুরে থাকি। এই যাই হোক, কিন্তু কিন্তু এটার একটা এটাও একটা দিক যে শিল্পকলারও নানাভাবে আমরা দেখছি কত রকমভাবে কী হচ্ছে। যাই হোক, আজকে একটা খুব এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে আছি এখন, যে দেখুন সামাজিক জীবনে নানা সমস্যা, হানাহানি, বিশ্ব জুড়ে দেখুন যুদ্ধ, ধ্বংস, হত্যা কি না চলছে সারা বিশ্ব জুড়ে। এদিকে দেখুন এই গত মাসখানেক ধরে দেখুন চারদিকে প্রাকৃতিক দুর্যোগ, মানে একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। আর আমরা সব সময় হিসেব করছি, সে বৃহত্তর রাজনীতি হোক, বিশ্ব রাজনীতি হোক, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, লাভ ক্ষতি, কে কতটা লাভ করব, স্বার্থ সিদ্ধ করব। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়লো হঠাৎ। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন, লাভ ক্ষতি টানাটানি অতি ক্ষুদ্র ভগ্ন অংশ ভাগ, সহে না আর জীবনের দণ্ডে দণ্ডে খণ্ডে খণ্ডে করি ক্ষয়। সত্যি আমরা ক্ষয় করছি, নিজেদের ভুলে গেছি। এই তো চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এইরকম একটা ক্রিটিক্যাল একটা সময়ে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে মা তো দুর্গতি নাশিনী, মা তো দশপ্রহরণধারিণী,
সুতরাং করজোড়ে তার কাছে প্রার্থনা করি এই পরিস্থিতি, এই সময়ের অবসান হোক, শান্তি ফিরে আসুক, হানাহানি, টানাটানি, ধ্বংস, স্বার্থ, এগুলো আমরা যেন বর্জন করতে পারি, কি রাজনীতিতে, কি ব্যক্তি জীবনে, কি বিশ্ব রাজনীতিতে। এইটাই মায়ের কাছে আজ করজোড়ে প্রার্থনা। আর এই পরিস্থিতিতে আমার নিজের মনের কথা বলছি, যেন কোথায় মনে হয় আগমনী শোর আগে একটা পুজো আসছে, কী আনন্দ, নতুন জামা কাপড় কেনা হবে, কত রকম প্ল্যান, কত রকম ঠাকুর দেখতে, সেই সুরটা যেন আগমনীর সেই সুরটা যেন কোথায় একটু টান পড়ছে, যেন একটু ছেদ পড়ছে। যাই হোক, মা দুর্গতি নাশিনী, তিনি আশা করি, প্রার্থনা করি, তিনি এই সব কাটিয়ে একটা শান্তিময়, একটা সুন্দর, একটা স্বাভাবিক জীবনের যে ছন্দ, সেইখানে সব কিছু ফিরে আসুক। আর আপনাদের শারদ পড়েই গেছে সময়, আপনাদের আগাম শারদ শুভেচ্ছা, প্রণাম এবং সবাইকার মায়ের আশীর্বাদ সবাইকার উপর বর্ষিত হোক, এই বলে এই করছি। আর এই প্রদর্শনীটা দেখুন, এই প্রদর্শনীটা দেখেও এই স্বপনা শুক্লাদিকে কি বলবো বারবার, এই যে একটা সুযোগ করে দিচ্ছেন শিল্পীদের এইভাবে একটা করার, এবং আমাদের সুযোগ করে দিচ্ছেন দেখার, এই জন্য দুজনকেই ধন্যবাদ। এবং সহযোগী যারা ওর পাশে থেকে এর উদ্যোগ নিয়েছে, আপনাদের সবাইকেই আগাম শারদ শুভেচ্ছা। প্রশান্ত দাকে অনেক ধন্যবাদ। এবার আরেকটি গান শুনবো, শরীরটা আমরা যে কথাটা এই মুহূর্তে ওনার কাছে শুনলাম, তারপরে আমার মনে হলো এই গানটা আমার খুব করতে ইচ্ছা করলো। কল্যাণময়ী দেবী দশভুজা, ঢালো গো করুণা বাড়ি, অর্ধচন্দ্র শোভে তব শিরে, অর্ধচন্দ্র শোভে তব শিরে, দৈত্য দানব যত কেঁদে ফেরে, তোমার প্রবল হুঙ্কারে কাঁপে, তোমার প্রবল হুঙ্কারে কাঁপে পাপী আর দুরাচারী। কল্যাণময়ী দেবী দশভুজা, স্বর্ণ যেন মেনে যায় হাত, উজ্জ্বল প্রভায় হে দেবী তোমার, সিংহ বাহিনী শান্তি দায়িনী, সিংহ বাহিনী শান্তি দায়িনী, দংশ প্রহরণধারী। কল্যাণময়ী দেবী দশভুজা, ঢালো গো করুণা বাড়ি, কল্যাণময়ী দেবী দশভুজা, কল্যাণময়ী দেবী দশভুজা। উপস্থিত আছেন হারিকা, অনুরোধ করছি কিছু বলুন। বলতে হবে। শারদোৎসব আসছে এবং প্রত্যেকেই মা দুর্গাকে যে যার মতো আর কি ভেবে নিয়েছে, সেই অনুযায়ী ছবিগুলো এঁকেছে। এবং মনে হয় এই দুজন যে নামটা বললেন, শুক্লাদেবী আর স্বপন, এটাই বোধহয় মাকে আবাহন করার জন্য আমাদের পেছনে লেগেছিল, ছবি দাও করে। যাই হোক, ভালোই হয়েছে। যে কোনো একটা শুভ উৎসবের আগে সকলে একসঙ্গে হতে পেরেছি, এটাও একটা বড় পাওনা। এটা সবাই এটা এনজয় করুক। সবাই ছবি দিয়েছে, সেই ছবিগুলো আমরা সকলে মিলে দেখবো এবং আনন্দ পাবো। এবং প্রত্যেককে অভিনন্দন জানাই এবং সাফল্য লাভ করুক এই প্রদর্শনী, এই আশা করি। আবার সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার।
দুর্গাপুজো তো আমার মনে হয় বেঁচে থাকার প্রধান উপাদ্য আমার কাছে অন্তত। যারা এথিস্ট তারা অন্যভাবে ব্যাখ্যা করেন যেটা আসলে উৎসব, এটা ধর্মটা অন্য কিছু নয়। আমার কাছে দুটোই না, আমি এথিস্ট নই, ভীষণভাবে বিলিভার। দাঁড়ান একটু হেঁটে এসছি তো। আমার কাছে মানে সব থেকে ইম্পর্টেন্ট বোধহয়, মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট না, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমার গোটা জীবনের মনে হয় শুধু দুর্গাপুজোর জন্যই আরও বেঁচে থাকা দরকার প্রত্যেকে। দুর্গাপুজোর আগের এই ম্যাজিক লাইটটা, আমাদের তো যারা শহরে থাকি তাদের তো কপালে কাশবন টাশবন ইত্যাদি ওই সমস্ত পাই না, কিন্তু একটা ম্যাজিক লাইট আসে, এটা পুজোর ঠিক 1.5 থেকে 2 মাস আগে, এটা আমার কাছে খুব স্বর্গীয় মনে হয়। ওখান থেকে শুরু হয়, কুমোরটুলি যাওয়াটাও শুরু হয়, আমি ও আরও যাই বাচ্চাদের মতো দৌড়ে দৌড়ে। ফলে দুর্গা নিয়ে যদি ছবিও হয় এবং দুর্গাপুজোকে কেন্দ্র করে গত 20-25 বছর একটা যে শিল্প আন্দোলন বাংলার বুকে গড়ে উঠল, এটাও একটা বিরাট হ্যাপেনিং ব্যাপার। এবং গত 5-7 বছরে এটা একটা মহীরুহর জায়গা নিয়েছে। সারা বিশ্ব, ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে চেনে দুর্গাপুজোর জন্য। অন্য কি আছে, আর রবীন্দ্রনাথ আর কিছু কিছু ব্যাপার আছে, কিন্তু মোস্টলি দুর্গাপুজোর জন্যই চেনে। আর এটা তো এখন একটা বাণিজ্য, এটা এতগুলো শিল্পীর করে কমে খাওয়ার একটা জায়গাও তৈরি হয়েছে, তাদের অ্যাপ্রিসিয়েশন তৈরি হয়েছে। মৃৎশিল্পী যাদের আমরা কুমোর টুমোর বলি, তাদেরও সারা বিশ্বব্যাপী একটা সম্মাননার জায়গা এসেছে। ফলে আমার কাছে দুর্গাপুজো সব থেকে মহান একটা বিষয়। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন সুব্রতদা, কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে দুর্গাপুজোর যে উৎসব, দুর্গা উৎসব, এবং আমাদের একদম ছোট বয়স থেকে আমি দুর্গা তৈরি করছি, দুর্গা আঁকছি, কারণ আমি কুমারটুলির পাশেই থাকতাম এবং ওখান থেকেই মাটি নিয়ে এসে দুর্গা বানাতাম। এবং প্রতি বছর দুর্গা ঠাকুরটাকে কেমন হলো সেটা দেখাতাম অশোকদাকে, যিনি প্রথম থিম মেকার অ্যাকচুয়ালি। সেই অশোকদাই হচ্ছেন আমার প্রথম মানে গুরু। এবং আমি প্রতি বছরই আমি প্রচুর দুর্গা ঠাকুর আঁকি, তার কারণ অনেকগুলো প্রচ্ছদ হয়, অনেকগুলো প্রদর্শনী হয়, তো যার ফলে আর দুর্গা পুজোর সঙ্গে আমি মানে এখন সরাসরি যুক্ত। কারণ যে সমস্ত মানে আজকে যে পর্যায়ে গেছে দুর্গোৎসবটা, সারা পৃথিবীর মানুষের কাছে একটা মানে কি বলবো, একটা ইনস্টলেশন আর্ট হয়ে গেছে, যেটা সারা পৃথিবীতে যেরকম গ্যালারিতে হয়, এটা আমাদের প্রতিটা ক্লাব, প্রতিটা পুজো কমিটি সেইরকম একটা এক্সিবিশন করছে, যেটা শুধুমাত্র দুর্গা পুজো নয়, দুর্গা পুজোর ভাবনা নিয়ে নতুন নতুন ভাবনা, নতুন নতুন কোনো মানে মূর্তিরও একটা উপস্থাপনা, সবকটাই কিন্তু আস্তে আস্তে পাল্টে গেছে। এবং যদি আমরা বাগবাজার অঞ্চলে আমার বাড়ি, কিন্তু বাগবাজারের যে দুর্গাপুজো সেটাও প্রতি বছর দেখতে যাই। আর এখন যেটা হয়েছে, যেগুলো সাধারণ কুমারটুলির যে ঠাকুর নিয়ে দুর্গাপুজোগুলো হচ্ছে, সেই পাড়াগুলোয় না লোক থাকে না, কারণ হচ্ছে তারা সবাই চলে যায় থিমের পুজো দেখতে, যার ফলে যারা কমিটি মেম্বার তারাই শুধু কয়েকজন বসে থাকে। এটা আমি খুব ইন্টারেস্টিং লাগে, আমার উপলব্ধি হয়, কষ্টও লাগে, কারণ এখন তারাও চেষ্টা করছে যে একটা নতুন নতুন কিছু একটা ভাবনা নিয়ে এবার পুজোগুলো করব, কারণ না হলে আমাদেরও আস্তে আস্তে সরিয়ে দেবে সব। কিন্তু এখন যেটা হয়েছে, যেটা সবাই টাকা পাচ্ছে, সেটা তাদের সুবিধেও হচ্ছে হয়তো। তো যাই হোক, এখন আমার যে দুর্গা, তিনি হচ্ছেন নারী, আমার মা, আমাদের সংসারের যারা মানে দেবী, প্রতি দিদি বৌদি সকলেই আমাদের দুর্গা। এবং আমার যে দুর্গা, আমি যখনই আঁকি, আমার পেছনে যে ছবিটা আছে, সে হচ্ছে এক দুর্গা, সে হচ্ছে কিন্তু একটা উৎসবের মধ্যে একজন মহিলা রয়েছেন,
ওই যে পেছনে অনেক আলো ঝলমল করছে, আমরা ওই উৎসবের মধ্যে অনেক দুর্গাকেই দেখতে পাই যারা খুব সুরক্ষিত নন, সেই জন্য তার পাশে একটা ত্রিশূলের ছবিও এঁকেছি। হ্যাঁ, এইরকম একটা বিষয় নিয়ে কাজটা করেছি, কারণ দুর্গা সমস্ত মানুষই দুর্গার পুজো করেন এবং দুর্গাই সব কিছু দেখেন, কারণ মহিলারাই আমাদের, মহিলা না থাকলে বা দুর্গা না থাকলে আমাদের কিন্তু পুরুষরা মানে ঘেঁটে ঘন্ট হয়ে যেত। এবং কারণ আমাকেও আমার স্ত্রী, আমার মা সকলেই কিন্তু শাসন করে বদমাইশিগুলো থেকে সরিয়ে আমাদের কিন্তু দাঁড় করিয়েছেন। মানে ছোটবেলায় আমি যদি দুষ্টুমি করতাম, বদমাইশি করতাম, ওই অসুর যখন হতাম, তখন কিন্তু আমার মা আমাকে হাতে মারতো না, মায়ের হাত খুব নরম ছিল, উনি কথা বন্ধ করে দিতেন। যেই কথা বন্ধ করাটা, সেটা একটা অত্যন্ত রকমের কষ্টকর, মানে মা আর কথা বলছে না, আমার কথার কোনো উত্তর দিচ্ছে না, সেইটাও একটা কিন্তু অত্যন্ত কষ্টকর। তখন ক্ষমা চাই এবং মা বলে আর কখনো এরকম কাজ করবি না, তবে তোকে আমি তোর সঙ্গে কথা বলবো। এই হচ্ছে মা দুর্গার একটা রূপ। এবং প্রত্যেকেই এখানে যারা মহিলা আছেন প্রত্যেকেই দুর্গা, সকলকে আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এবং আমার এই গীতা আর্ট গ্যালারির যে আজকে দুর্গা নিয়ে যে প্রদর্শনী, তার জন্য আমার একবার নিরন্তর শুভেচ্ছা রইল, এবং যেন আরও মানুষ এসে দেখেন এবং উৎসাহ পান। ছবিগুলো খুবই সুন্দর এবং এই দুর্গা নিয়ে খুব বেশি গ্যালারিতে এখন হয় না তো, কিন্তু এটা একটা বিশাল পার্ট। কিন্তু আমার তোমাদের জন্য অভিনন্দন রইল গীতা আর্ট গ্যালারির জন্য, এবং আমার পাশে যারা বসে আছেন সব যারা গুণীজন, এই সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই সকলকে। নমস্কার। আমি একটা কথা বলি, এই সুব্রতর কথা শুনে আমার একজনের কথা বিশেষ করে মনে হলো, শিল্পীর কথা। তিনি হলেন ওর গুরু বিকাশ দা, মানে আমাদের বিকাশ ভট্টাচার্য। বিকাশ ভট্টাচার্যের কাছে শুনেছি, বিকাশ এগুলো লিখেছি, তখন আমি যুগান্তরে লিখতাম। বিকাশ দাকে জিজ্ঞেস করেছিলাম দুর্গা কি, বলেন দুর্গা আমার দুর্গা আমার মা। কেন? তখন বিকাশ দা বললেন আমার খুব অল্প বয়সে বাবা মারা যান, তখন মা তো একেবারে কয়েক ভাই বোন নিয়ে একেবারে অকুল পাথারে মামার বাড়িতে শিফটিং হলুম আমরা, এই বিকাশদার কথা, শিফটিং হলুম। সেখানে মামা তো ভাই বোনেদের কাছে, আমরা তো তখন বাইরের লোক, ট্রিটমেন্টটা এইরকম, পুজোতে তাদের জামা কাপড় আসছে, আমাদের জামা কাপড় আসছে না, আমরা ছোট বলে। এই অবস্থার মধ্যে দিয়ে মা আমাদের কিভাবে সামলেছেন, কিভাবে আমাদের মনোকষ্ট করার, লাঘব করার, বুঝিয়ে সুঝিয়ে তোকে কিনে দেবো পরের বছর, এইরকম বলে টলে প্রবোধ দিয়ে বলছে মাই হচ্ছে আমার দুর্গা। যার জন্যে দেখবেন এই সুব্রতর গুরু বিকাশদা, তা এই বিকাশদার ছবির যে দুর্গা সিরিজ দেখবেন, সেখানে দুর্গা কল্পনা হচ্ছে। একটা ছবিতে আমার পরিষ্কার মনে আছে, একটা না অনেক ছবি, একটা ছবি বিকাশদা থাকতে নর্থ কলকাতায় লাহা কলোনির ধারে, আর আমি শোভাবাজার, প্রায় দেখা হতো। এখন বিচ্ছিরি অবস্থা না, সেই জানি আমি, এখন তো অন্য জায়গায় ফ্ল্যাট করেছে অনেক কালে। তা বিকাশদার সঙ্গে হ্যাঁ প্রায় দেখা হতো। তা বিকাশদা একটা ছবি ওই হাতিবাগানের মুখে দেখবেন, লাহা কলোনির মুখে হরিঘোষ স্ট্রিটের ওই মুখে একটা বাড়ি আছে এরকম গোল, এপাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে ওপর থেকে, ওই বাড়িতে একটা ছবি আছে দেখবেন, ওই বাড়ির ধার দিয়ে সামনে দিয়ে বাড়িটাও আছে একেবারে। বিকাশদা তো মাস্টার ছিলেন রিয়েলিস্টিক আর্টে। ওই বাড়িটা, আর একটি মা হাতে ছেঁড়া রাসায়ন ব্যাগ নিয়ে যাচ্ছেন, এই হচ্ছে ওটা মায়ের ছবি। যত বিকাশদার ছবি দেখবেন সব ওই মা, দুর্গা কল্পনা মানে মা। তা যাই হোক, ওই সুব্রতর কথায় আমার সেই পুরনো বিকাশদার কথাগুলো বলছি, সেটা হচ্ছে ববি মজুমদারের বাড়িতে আছে, অনেকেই আছে, যেটা হচ্ছে মানে বিসর্জনের একটা ছবি। হ্যাঁ, মা দুর্গার একজন বাড়ির বউ, সে জলে ভেসে আছে,
আর ওই বাড়ির ছায়াটা জলে পড়েছে, ওই যাই হোক। তুলনা হয় না। যাই হোক, এই তাছাড়া ওনার ছবি নিয়ে দুর্গা ঠাকুর তৈরিও হয়েছে, হ্যাঁ হয়েছে তো, কোলে কোলে বাচ্চা নিয়ে, বকুল বাগানে কোলে বাচ্চা নিয়ে, কিন্তু ও বিশাল, ও কিন্তু সেটা নিজে এ করেনি। হ্যাঁ, শ্যামবাজার মোড় দিয়েও হয়েছে। যাই হোক, এরকম অনেক কথাই মনে পড়ছে। আর বিশেষ করে মনে পড়লো সুব্রত এই কথাটা বলার না না, বিকাশ দা আমি তো মানে অনেক জার্নিও গেছি, জানি। তখন ষষ্ঠীর দিন, তখন এই জাজমেন্ট ছিল না, মানে আনন্দবাজার ওই বিকাশ দাকে আর আমাকে টাকাটা দিতেন আর বিকাশ দাকে নিয়ে যাওয়া হতো। এখন আমরা দেখি বিকাশ মোটামুটি এখান থেকে আমাদের উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যায়, সারা কলকাতায় সুব্রতদার দুর্গা ভর্তি। এদিকে তাকাবে সুব্রতদার দুর্গা, না সে তো এ তো সরলেকে আছে। আমরা দেখি যখনই যাচ্ছি আমি যাই, তখন আমি দেখি না, শ্রীভূমির তো সেই খুঁটি পুজো থেকেই করি। যাই হোক, এরকম অনেক এখন আলোচনা। ওটা প্রতিবারই আমাকে করতে হয়, ওটা সুজিত বোসের একটা ইচ্ছা, এবং শুরু থেকেই করছি। এবং প্রথম যখন ও রিটার্ন করে, তখন মানে পুজোর আগে বন্ধ ছিল তো সেইবারেও আমি দুর্গাপুজোর যে পুরো মানে এটা আমি করেছিলাম একটা জমিদার বাড়ি করে। তো প্রথম সেটা, তারপরে আস্তে আস্তে উনি অন্যভাবে চেঞ্জ করেন, কিন্তু সেটা সবার বেশ ভালো লেগেছিল। যাই হোক, আমাদের ঘরের মানে মায়েরা, বোনেরা, আপনারা যারা আছেন সবাই এই দুর্গা, এবার আপনাদের কি বলছেন বলুন, সবাইকারই এই দুর্গা রূপ। যাই হোক, আপনার সবাইকে এই প্রসঙ্গে জানাম যে থিম পুজো হয়, এগুলো তো সব বারোয়ারিতে হয়। আগে বারোয়ারি ছিল না, তখন জমিদার বাড়ি ছিল বা নাটদালান ছিল এসব। আমি কিছুদিন আগে গুপ্তিপাড়ায় গেছি। গুপ্তিপাড়ায় সম্ভবত 1757 সিরাজউদ্দৌলা পেরিয়ে প্রথম বারোয়ারি হয়, এবং সেনবাড়ি থেকে 12 জনকে বার করে দেওয়া হয়, তারাই প্রথম বারোয়ারি। ওই নামটা ওই 12 জন ইয়ারি, সেই থেকে বারোয়ারি নামটা, মানে 12 বন্ধু। হ্যাঁ, 12 জন ইয়ার বন্ধু বলে সম্ভবত সিরাজউদ্দৌলা পেরিয়ে। বাগবাজারও তাই তো, বাগবাজার থার্ড না, বাগবাজার সার্বজনীন থার্ড বা বাগবাজারের এসে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম গুপ্তিপাড়া। কেউ বলে নিজেরা করেছে, কেউ বলে বাড়িয়ে দিয়ে। না না না, ঠিকই, একদম ঠিক ইনফরমেশন। আমি গুপ্তিপাড়া ওদের বাড়িতে ঘুরে এসেছি, খুব ভালো টেরাকোটা। আমার মনে হয় আমরা প্রত্যেকের থেকে 2 লাইন করে শুনি, কারণ তার কাছ থেকে নতুন। হ্যাঁ, প্রত্যেকের কাছ থেকে শুনতে চাই। দুর্গাপুজোকে কেন্দ্র করে যে হলো না, বারোয়ারি পুজোতেই বারোয়ারি তো পুজোতেই হবে। এবং আমি লাকি, আমি ভদ্রলোককে দেখেছি ইয়ে পার্কে, জগৎ মুখার্জি পার্কে করতেন, তারপরে ওই পাশের সরঙ্গ মানে ওষুধের দোকানের এই পাশের গলি, এবং উনি সাদা পায়জামার পাঞ্জাবি পরে বসে থাকতেন এবং লোকের সঙ্গে ইন্টারেক্ট করতেন, ছবির মানেটা কি বোঝানো, ঠিক আছে। সেই তারপরে দক্ষিণে, তারপরে তো আর্টিস্টদের কাছে এটা একটা খাজানা হয়ে গেল। এটা তো এটা একটা আমাদের তরুণ কবে করেছে, তরুণ যে আমাদের ভবতস্তে তৈরি করেছে তরুণ তো। হ্যাঁ, তো এই যে জিনিসটা মানে এখনো কেউ যদি জিজ্ঞেস করে আমাকে থিম নিয়ে কাজ করব, আমি সুতরাং এই সোনারহাটে চলে যান। সোনার কি জানো, ওইটাই চাঁদের হাটে চলে যান। গীতা আর্ট গ্যালারি এবারে শিল্পীদের এবং সম্মানীয় ব্যক্তিদের বরণ করে নিচ্ছে। প্রথম আমাদের শ্রদ্ধেয় শিল্পী বাদল পাল, অমিতা বসু, মাছ দিয়ে সব কাট করে দিয়েছে। আমার যেহেতু চেনে, আচ্ছা আচ্ছা, বাহ। মিরাইস তো আসে, সবই গানগুলি আছে। থ্যাংক ইউ।
শুক্লাদি আমাদের সবাইকার শুক্লাদি। নিজেরটা নিজে নিচ্ছে। হ্যাঁ আমি শুনতে বলেছি। কিভাবে গেছিল? এবার আমাদের আরেকটি গান শোনাবে, সন্দেশটা শুনে নাও। আচ্ছা, আমি একটা আনন্দের গান গাই দুর্গা পুজো নিয়ে। আজি বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজি বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুর মাঝে তোমার সে আলো ভরা মধু মুখ খান, তোমার সে আলো ভরা মধু মুখ খান। মায়ের মূরতি তুমি জাগো, তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো, তুমি জাগো। আজি বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। ভক্তিরূপে শক্তিরূপে জাগো, তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো, তুমি জাগো। ভক্তিরূপে শক্তিরূপে জাগো, তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো, তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধারে জাগো, তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি তুমি জাগো, তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো, তুমি জাগো। আজি বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান।
শারদীয় তৃতীয় শুভেচ্ছা জানাই। এভাবেই আমরা এবছরের দুর্গোৎসব শুরু করে দিলাম। আমরা চাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবে আমরা যেন চলি। আমরা গীতা আর্ট গ্যালারির পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে দেবী দুর্গা প্রদর্শনী, এটা আমাদের সেকেন্ড বছর আর কি। প্রতি বছর আমাদের গ্যালারি বয়স মাত্র 3 বছর, তো তার মধ্যে এটা আমাদের দ্বিতীয়তম দেবী দুর্গা প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে, আজ শুরু হয়েছে 15ই সেপ্টেম্বর, চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন 3টে থেকে 7টা পর্যন্ত। আমাদের গ্যালারিটা উল্টোডাঙ্গা স্টেশনের পাশে, ট্রাম ডিপোর সামনে, পুরনো পুলিশ স্টেশন। আর কী বলবো, এটা স্টেশন থেকে আসা যায়, হাটকো মোড় থেকেও আসা যায়। CIT রোডে P177 গীতা আর্ট গ্যালারি, এটা হচ্ছে অ্যাড্রেস। যাক, পুজোর উপলক্ষে আমরা প্রতি বছরই এই এক্সিবিশন আয়োজন করি। এখানে কলকাতার বিখ্যাত সমস্ত আর্টিস্টদেরকে আমরা আহ্বান করি এই প্রদর্শনী কাজের জন্য। তারা সবাই আমাদের সহযোগিতা করেন এবং তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাজগুলোকে দিয়ে থাকেন, এবং প্রত্যেক আর্টিস্টই এখানে ওপেনিংয়ের দিনে উপস্থিত থাকেন। ছবি নিয়ে তখনকার দিন, এখনকার কী ধরনের কাজ হচ্ছে, এগুলো ছবির মাধ্যমে আর্টিস্টরা তুলে দেন, এবং আর্ট ক্রিটিক প্রশান্ত দা থাকেন। উনি সুন্দরভাবে পুরনো পুজো, সাবিত্রী পুজো, বারোয়ারি পুজো নিয়ে আলোচনা করেন, যেটা আর্টিস্টরা সমৃদ্ধ হয়। আর প্রত্যেক আর্টিস্টের সহযোগিতায় আমরা এটা করে থাকি। ঠিক আছে, আর্টিস্টদের সংঘবদ্ধ করাটাই আমাদের উদ্দেশ্য, এবং দুর্গা পুজোকে আহ্বান করাটা। ধরুন আমাদের দুর্গা পুজো শুরু হয়ে গেল, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, এবং আমরা যখনই যে কোনো আর্টিস্টকে বলি যে আসুন পার্টিসিপেট করুন, তারা তাদের অমূল্য সময়টা আমাদের পেছনে দেন। এটাই হচ্ছে ব্যাপার। আমাদের পরমশ্রদ্ধেয় শিল্পী বাদল পাল অংশগ্রহণ করেছেন, সমীর রাইচ অংশগ্রহণ করেছেন, এবং সমীর রাইচকে স্বপনই নিয়ে এসেছেন। আরও সবাই, সুব্রত গাঙ্গুলি, হারিত বোস, দীপক মুখার্জি, এনারা সবাই পার্টিসিপেট করেছেন। আরও পেয়েছি তাপস সরকার, প্রসেনজিৎ সেনগুপ্ত, স্বপন কুমার সাহা, সুব্রত দাস, প্রদীপ ঘোষ, মানসী মিত্র, রুকসানা সায়দা পপি ও বাংলাদেশের। আমি শুক্লা ভট্টাচার্য, শ্রাবণী ভট্টাচার্য, সে শান্তিনিকেতন থেকে এসছে, বাণী মুখার্জি মহাজন, দেবব্রত ব্যানার্জি, সোমনাথ অধিকারী, দেবযানী মজুমদার, অশোক পৈলান, সুশান্ত মজুমদার, মিলি বসু রায়, ইনি কোথায়, আমেরিকা না, লন্ডন থেকে এসেছে, মৌমিতা ঘোষ, শেলি মজুমদার, মৌমিতা বাসু, শর্মিষ্ঠা সিনহা। এরা এই 25 জন শিল্পী নিয়েই আমরা অনুষ্ঠানে এই এক্সিবিশনটা করছি। এটা আজ থেকে শুরু হলো, শেষ হবে 22 তারিখ, মহালয়ের সময়ের মধ্যে শেষ। এইভাবে আমরা করছি, এবং এখানে আপনি গ্রাফিক্স আছে, পেন্টিং আছে, আবার সুতো দিয়ে পেন্টিং করা সেরকমও আছে, ক্রিয়েটিভও আছে, নানাভাবে ওয়াটার কালার, সব কিছু মিলিয়ে এখানে কাজ আছে।
দেবী দুর্গার আবাহনে P177 গীতা আর্ট গ্যালারি। এবারের থিম দেবী দুর্গা। 15 থেকে 22 সেপ্টেম্বর 2025 দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এই প্রদর্শনীটি আপনারা দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।